ভিন্ন স্বাদের নানা রকম গল্প শুনতে আমাদের চ্যানেল কাহিনী স্ট্রিটকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত 9টায় শুনবে তোমরা, শোনাবো আমরা। অটোফেজি, তাও আবার মানুষের মধ্যে। মিতার আদর মাখা একটা ডাক পেয়েই একেবারে ছটফট করে উঠল প্রবাল। কলকাতার বুকে এখন নাম্বার 1 গল্প লেখক প্রবাল রায়কে কে না চেনে? টিভি, খবরের কাগজ থেকে আরম্ভ করে নাম করা পাক্ষিক পত্রিকার প্রথম শ্রেণীর নির্বাচিত গল্পকার এখন প্রবাল রায়। এহেন প্রবাল একটা প্লটের জন্য শিলিগুড়ি তো কেয়া, আকাশ ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত চলে যেতে পারে। কারণ যাই থাক না, আশুতোষ কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টের পিলে চমকানো সুন্দরী মিতা ঘোষালকে চিনি না এমন কোনো মিয়া ছিল না। খাস অভিজাত দক্ষিণ কলকাতায় তার চলন বলনই ছিল আলাদা। অনেক প্রফেসরের পর্যন্ত রাতের ঘুম হাওয়া করে দিয়েছিল হার্ট থ্রব এই মিতা। সেই মিতা প্রবালকে ঠিকই খুঁজে পেল শেষে কিনা ফেসবুকে। আজ এত বছর পর আবার যাচ্ছি আমি তার কাছে। একটা অদ্ভুত গল্পের প্লট নাকি তার হাতে আছে। চল তো সেই রথ দেখা কলা বেচা 2 হোক তাহলে। না, এই 24 বছরে দেখছি তোমার রংটা একটু ফিকে হলেও ফিগারটা ঠিকই ধরে রেখেছো এখনো। জুতো খুলতে খুলতে প্রবাল হেসে কথাটা বলল। কোন যুগের কলেজের সেই মিতা, আজও মিতা যেন ঠিক আগের মতোই আছে। মিতার তখন ঠোঁটের কোণে কিছুটা লুকোনো কিপটে হাসি, মুখটা কিঞ্চিত বেঁকিয়ে জল আনতে চলে গেল। তুমি বিয়ে করনি কেন মিতা? প্রবালের নিপাট প্রশ্নের জবাবে মিতার সরাসরি উত্তর, গল্পের খোরাক নিতে এসে তুমি বাঁ দিক ডান দিক করছো কেন বলো তো প্রবালদা? তোমার দেখছি আগের বদ অভ্যাসটাকে এখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছ। সবুর করো বস, সবুর করো। আগে একটু বসো, রেস্ট নাও। এত ছটফট করছো কেন? সব জানতে পারবে বৎস, ধীরে ধীরে। একটু গম্ভীর হয়ে ওঠে প্রবাল। তুমি এখন এখানে একলা আছো, এই কথা জানলে আমি হয়তো আসতাম না। তোমার ছেলে মেয়ে, হাজবেন্ড এটা সব কোথায়? এখানে থাকে না? মিতার তখন হেসে মাটিতে গড়িয়ে পড়ার জোগাড়। আমার যদি 48 হয়, তোমার তাহলে 50, তাই তো প্রবালদা? এখনো এই বয়সে এসেও তুমি আমাকে ভয় পাও? তুমি না কলকাতার বুকে একজন স্বনামধন্য লেখক? তোমাকে তো এসব মানায় না প্রবালদা। লেখকদের তো শুনেছি একটু আধটু ইন্টুশিন তো থাকেই, তাই না বলো? দুপুরে খাওয়া দাওয়ার পর গল্পের ডালি নিয়ে বসে পড়ে মিতা। খাতা পেন নিয়ে মুখোমুখি মন্ত্রমুগ্ধের মতো বসে আছে প্রবাল রায়। আজ আমি তোমাকে বলবো এক অটো সার্কোফেজি বা অটো ক্যানিবালিজমে আক্রান্ত এক মানুষের কথা। পশু পাখি কুকুর বিড়ালের মতোই সেও তার অফস্প্রিংকে খেয়ে ফেলেছিল। আর খেয়েই যখন ফেলেছে, তখন সবাই তাকে সন্তান খেকো বলতেও আরম্ভ করেছে। অথচ দেখো, সেও কিন্তু আসলে এক রক্ত মাংসেরই মানুষ। আর যদি সত্যি মানুষই হয়ে থাকে, তাহলে সেও তো মাংসাশী হতেই পারে। কোনো কিছু দোষের তো নয়, কি বলো? তাই বলে সেলফ ক্যানিবালিজম, তাও আবার সেখানে মানুষের মাংস? হাসতে হাসতে মিতা বলে, আচ্ছা, জন্ম দেওয়ার পরে যে পপিটাকে মা কুকুর বা মা বিড়াল খেয়ে ফেলে, তাদেরও তো বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তারা নাকি এই বিষয়ে 2-3টে মুখ্য কারণও খুঁজে পেয়েছে বলে দাবি করে। তুমিও তো জানো সেটা প্রবালদা। ওরা কারণগুলো এইভাবে সাজিয়েছে যে 1, তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য এবং ভবিষ্যতে তাদের প্রজনন ক্ষমতা সঠিক রাখার জন্য। 2, বাসস্থান সংকুলানের অভাব। 3, অনেকগুলো বাচ্চার মধ্যে যেগুলো কমজোরি, তাদের খাওয়ার বেশি যোগানের কারণে সুস্থ সবল বাচ্চাদের খাওয়ার অভাব পড়া। আচ্ছা, তুমি বলো প্রবালদা,
বিজ্ঞানীদের কানে কানে এসে বুঝি এই মা বিড়ালগুলো চুপি চুপি বলে গেছিল এসব কথা? ওরা যা বলে তুমি তার মানে সব বিশ্বাস করো? কি তাই তো? এর পেছনে আর কোনো কারণ কি সত্যিই নেই? ও বুঝেছি, চুপ করে রয়েছ। তার মানে তুমি এই কথার কোনো উত্তর দেবে না। মৌনতা তার মানে সবসময় সম্মতির লক্ষণ নয়, কি তাই তো? ঠিক আছে, মানতে হবে না তোমাকে, কিন্তু মনে রেখো মানুষের মধ্যেও আছে এক অদ্ভুত কিলার ইনস্টিংক্ট। মানুষ ভুলেই গেছে ভাবতে যে সেও আসলে এক দুপেয়ে জন্তু। তাছাড়া আর কিছুই নয়। আমি হলপ করে বলতে পারি যে এই মনুষ্যরূপী জন্তুদের কিন্তু বিচিত্র সব ইনস্টিংক্ট আছে। আছে বিচিত্র এক সমস্যা, সেটা হলো গিয়ে ইগো ডমিনেন্স। আর সেটা কিন্তু ইরিসপেক্টিভ অফ সেক্স হয়ে থাকে। সেম সেক্সে এটা আবার বেশি হয়। মিটিংয়ের আগে পুরুষ হাতিদের মধ্যে ডুয়েল যদি মেল ডমিনেন্স হয়ে থাকে, তাহলে এটাকে আমি মেল ইগোর লড়াইও বলতে পারি। আবার সংসারে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া, ও তাহলে ফিমেল ইগো বা ফিমেল ডমিনেন্স। তাহলে দেখা যাচ্ছে ইগোইজমের লড়াই তার মানে শাশ্বত এবং সর্ববিরাজমান। তাহলে ইগোটিজমের চরমতম পর্যায়ে একজন মা তার সন্তানকে মেরে ফেলতেই পারে। কিসব পাগলামি হচ্ছে বলো তো? এসব কি শোনাচ্ছ মিতা? মা মারবে তার সন্তানকে? এটা কখনো হয়? মিতা ধীরে সুস্থে বলে, সাধারণ কোনো ঘটনা যেটা নর্মাল, সেটা নিয়ে তো আর সাইকোলজির লোকেরা ভাববে না। ভাববে শুধু অ্যাবনর্মাল ফেনোমেনন নিয়ে। জীবজগতে একমাত্র মানুষের মধ্যেই আছে তীব্র আপন সত্তার টান। আর যত টান ততই কনফ্লিক্ট। আর এটা সেই কনফ্লিক্টেরই অন্তিম পরিণতি। প্রবাল বলল, সে তো না হয় বুঝলাম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি যে বলেছিলে একটা ভালো গল্পের স্ক্রিপ্ট আমাকে দেবে, আমি যেটা নিয়ে গল্প অথবা উপন্যাস যা খুশি লিখতে পারি। তার লোভে লোভেই তো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত দৌড়ে চলে এলাম। তুমি তো দেখছি আমাকে সোশ্যাল সাইকোলজির উপর ক্লাস নিচ্ছ। তুমি ঠিক আগের মতোই অধৈর্য রয়ে গেলে প্রবালদা। কেন, কি, কোথায়, কিভাবে, এগুলো জানতে গেলে তো এগুলো আসবেই প্রবালদা, না হলে তো মূল বিষয়ে আসা যাবে না। আচ্ছা, কি করে তুমি গল্প লেখো বলো তো? একটা জিনিস তুমি জানলে না, বুঝলেই না, সোজাসুজি উপসংহারে চলে যেতে চাও, তাও আবার এত তাড়াতাড়ি। এর জন্য হয়তো তোমার গল্প হিট হয় ঠিকই, কিন্তু জীবনের ধারাবাহিকতার অভাব সেখানে স্পষ্টত লক্ষণীয়। তো যেটা বলছিলাম, ইগো বলো আর ডমিনেন্স, একই মায়ের পেটের ভাই বোনের মধ্যেও তো সিবলিং রাইভালরি হয়, কি হয় না? আবার তুমি দেখো উত্তরপ্রদেশ, হরিয়ানা কি তোমার এখানে অনার কিলিং হয় না? হয়তো। মানে আমি বলতে চাইছি বাবা মাই তার সন্তানকে মেরে ফেলে একদম ঠান্ডা মাথায়, সুপরিকল্পিতভাবে, শুধুমাত্র নিজের সামাজিক সম্মান রক্ষার কারণে। তাহলে ইগোটিজমের লড়াইয়ে একজন মাও কিন্তু পারে তার নিজের মেয়েকে বা সন্তানকে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে, অ্যান্ড দ্যাট টু একেবারে ঠান্ডা মাথায়। তাহলে তুমি বলো প্রবালদা, এর পরেও তুমি বলবে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী? আর ভালো লাগছে না তোমার এই বেকার বক। মূল গল্পে ফিরে এসো তো দেখি মিতা। আমার গল্পের নায়িকা একজন প্রাথমিক ইংরেজি মাধ্যম স্কুলের টিচার। ছোটবেলা থেকে সে ছিল এক বেলুন কন্যা, মানে নিজেকে সব সময় ফুলিয়ে ফাঁপিয়ে রাখত। ভাবত সে সবার থেকে আলাদা, সব সেরা সেরা। মজার ব্যাপার হলো এই যে সে নিজেও দেখতে ছিল অতীব সুন্দরী,
এতটাই যে তার এহেন কোনো নকল ফাঁপা বেলুনের আশ্রয়ের কোনো প্রয়োজনই ছিল না। আমি তোমাকে এখানে তার অতিরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে সময় নষ্ট একদমই করব না। শুধু এটুকু বলতে পারি, সে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হতো যেন রাস্তার সবটুকু আলো সে একলাই শুষে নিয়েছে। আশা করি তোমাকে আর এর বেশি কিছু বুঝিয়ে বলতে হবে না। তোমার দেখছি এখনো সুন্দরী কথাটাতে জিভ লক লক করে ওঠে। তোমরা ছেলেরা না, বুড়ো হলেও বদ অভ্যাসগুলো তোমাদের কোনো দিনই যায় না দেখছি। এখনো পর্যন্ত কিছু লিখতে পারলাম না আমার নোটবুকে। কি যে গল্প বলছো তুমি? কোথায় থাকে বলো, তার বয়স বলো। আগে বার হ ভাই, আগে বার হতো দেখি। বুঝলে প্রবালদা, এই শিলিগুড়িতেই থাকে সে। তার হাজবেন্ড এই শহরের বুকে নাম করা এক ডাক্তার ছিলেন। ছটফটে প্রবাল আবারও নড়াচড়া করে ওঠে। ছিলেন কি বলছো গো? এখন নেই? না, উনি মারা গেছেন। সে না হয় পরে আসা যাবে খন, ওটা আবার আলাদা চ্যাপ্টার। তো সেই সুন্দরী বেলুন কন্যা নিজেকে এতটাই সুন্দর ভাবতো যে কখনো কখনো সে বেলুনের ভেতরে গ্যাস পুড়ে আকাশ পাড়ি দেওয়ার স্বপ্নও দেখত। প্রবাল লিখতে লিখতে আবার থামায়নি তাকে। নাম তো বলো মেয়েটি, কার সাথে বিয়ে হলো সেটা তো বলো, নাহলে আমার তো গুটি সাজাতে অসুবিধা হচ্ছে। তুমি তো লেখক মানুষ প্রবালদা, তা তুমি একটা নাম না হয় নিজে থেকে দিয়ে দাও না। আর তাছাড়া লেখকেরা তো কখনোই আসল নামটা দেয় না। আমি না হয় পাল্টে দেবো খন, তুমি নাম বলো, কোনো অসুবিধা নেই। নাছোড় প্রবালের পীড়াপিড়িতে মিতা শেষমেশ মেয়েটার নাম বলেই ফেলল। রেমা। এই রেমা পাল ইনফ্যাক্ট আমার বিশেষ বন্ধু। এজন্যই আমি তোমাকে নামটা বলতে চাইছিলাম না। তো যাই হোক, অহংকারী রেমা যথেষ্ট ওয়াকিবহাল ছিল যে সে আর 10 জনের থেকে অনেকটাই বেশি সুন্দর। এতে তার ভেতর থেকে একটা আলাদা ধরনের গাম্ভীর্যের বলয় তৈরি হতে থাকে। সে ভেতরে ভেতরে এটা বেশ নারীস্য করতেও থাকে। তার ছিল নজর কাড়া মৃদু মন্দ হাসি, আর তার সাথে সুন্দর কথার এক অদ্ভুত মিশেল, যা কিনা মুহূর্তে যে কোনো গ্যাদারিংয়ে একটা আলাদা জায়গা সহজেই তৈরি করে ফেলতে পারে। আর তুমি তো জানো, হামলে পড়া বেশিরভাগ ছেলেদেরই একটা সহজাত দোষ, একটা যেন যাচিত পুরুষ মৌমাছির প্রত্যয়ী বলয় সে তার চারপাশে নিয়ে সব সময় চলত, অদ্ভুত এক আধুরে ভঙ্গি মাতায়। ক্রমশ সে এই চলাফেরায় অভ্যস্ত হয়ে উঠল, অনায়াসে রপ্ত করে ফেলল সহজেই। ইভেনচুয়ালি এই ব্যাপারটা তার কাছে ক্রমে যেন এক আনন্দদায়ক খেলায় পর্যবসিত হলো। ডাক্তার অনিকেত পালের স্ত্রী মিসেস রেমা পাল কখনোই চাইনি ডাক্তারের স্ত্রী হিসেবে বেঁচে থাকতে। ডাক্তারবাবুর স্ত্রী, এটা শুনলে তার মাথাটা গরম হয়ে যেত। এর থেকে অনেক বেশি খুশি হতো কেউ তাকে রেমা বৌদি ডাকলে। বিয়ের পরে এই শিলিগুড়ি শহরে অনেক কানাঘুষো পর্যন্ত চলেছে। এত বড় সুন্দরী মেয়ের কোনো পূর্বের অঘটনের ইতিহাস নেই তো? ওরাই কেয়ার করে রেমা, ফুৎকারে উড়িয়ে দেয় নিন্দুকের সমস্ত বীজ দাঁত। বিয়ের পর রেমার শরীরে যেন বর্ষার প্লাবন নেমে এলো। টকমক রেমা যেন তখন পাহাড় থেকে নেমে আসা উচ্ছল এক খরস্রোতা। তাকে সামলানোই যেন এক অসম কঠিন কাজ। অনেকে দেখতে ছিল অতি সাধারণ, ভদ্রচিত, কিন্তু এই ভালো ছেলে মার্কা অনিকেতের একলার পক্ষে প্রবল এই জোয়ারের চাপ সামলানো মোটেই সম্ভব ছিল না। হাসপাতাল আর চেম্বারে এসবেই চলে যেত তার দিন। ওদিকে রেমা যেন এক একলা উপসী চাঁদ। আর কদিনই বা তার পূর্ণজ্যোৎস্নাকে মেঘের চাদর দিয়ে ঢেকে রাখতে পারে? ছোটখাটো এখানে ওখানে সম্পর্ক
এবং নিরুপায় সমর্পণ শুরু হয়ে গেল। এর সাথে সাথে সাজগোজের বহরও গেল আরো বেড়ে। অবশেষে 2 বছরের মাথায় ওদের ঘর আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। রেমা অনিকেতের মেয়ে উর্বি পাল, এখন পঞ্চদশী। মা বাবা মিশানো উর্বি। সৌন্দর্যের নিরিখে রেমাকে 1 ডজন গোল দিয়ে কয়েক যোজন এগিয়ে গেল। এতে বাবার বিন্দুমাত্র ভূক্ষেপ না থাকলেও একজনের কাছে কিন্তু জায়গা ছাড়ার একটা সাবলীল প্রশ্ন অটোমেটিক চলেই এলো। ঘটনার সূত্রপাত হলো ঠিক এখান থেকেই। রেমার তখন মাত্র 37। এককালের বেলুন কন্যা তখন টকবগে বেলুন বধূ। যথারীতি উঠে এলো মা মেয়ের মধ্যে এক প্রচ্ছন্ন দ্বন্দ্ব। ছাইচাপা আগুনের মতো ঠিকই ঠিকই এক সংঘাত, যা ছিল অনভিপ্রেত। সংঘাতের ইঙ্গিত কিন্তু আসলে যেখানে দুজনেরই বিপন্নতা বোধ। এই সংঘর্ষ যেখানে নিজের অস্তিত্ব জাহিরের প্রতিষ্ঠা কায়েমে। প্রচ্ছন্ন লড়াই একদিন করে প্রকটতম হয়ে উঠল। তারপর থেকে প্রায় রোজই সেটা বোমার মতো বিস্ফোরণ ঘটত। রাতে খাওয়ার টেবিলে কে ঠিক কে ভুল এই অসামাধানিক প্রশ্নের মুখে জর্জরিত ডাক্তার অনিকেত নিরুপায় তাকিয়ে থাকতো ফ্যালফ্যাল করে। কখনো বা স্ত্রী, কখনো মেয়ের মুখের দিকে। দুজনেই তখন চাইছে কেবল একটি মাত্র মানুষের কাছ থেকে সমান ওজনের প্রশ্রয়। কিংকর্তব্য বিমূঢ় অপারাগ অনিকেত বহুদিন এমনও হয়েছে খাওয়া না খেয়েই চলে গেছে রাতের বিছানায়। মা মেয়ের দখলদারিত্বের জায়গা ছিল মূলত তাদের বাড়ির একটি আয়না আর তার শখের একটি ড্রেসিং টেবিল। আয়না হয়ে উঠল তাদের দুজনের কাছে এক এবং অদ্বিতীয় বন্ধু। রেমাদের বাড়িতে ছিল 2টো বড় আয়না। বাবার ঘরের আয়নাটায় নাকি মুখ পরিষ্কার করে দেখা যায় না, তাই রেমার বিয়েতে পাওয়া আয়নাটার ওপর মা মেয়ের আকর্ষণটা একটু বেশি। তার উপর ড্রেসিং টেবিলের মাথায় লাগানো একটি হলুদ আলো। হলুদ আলোতে নাকি মুখ দেখতে কাঁচা সোনার মতো লাগে। যে বয়সে মা মেয়ের সখ্যতা বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে সেটা ধীরে ধীরে রূপান্তরিত হলো বৈরিতায়। বৈপরীত্যের প্রশ্নে মা মেয়ের তর্ক শুরু হলে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছেড়ে কথা বলতো না। ঝগড়ার শেষে ফলস্বরূপ কথা বন্ধ। ইগল লড়াই চলতে থাকে, চলতেই থাকে। সবচেয়ে মজার বিষয় হলো পরে এর জন্য কারো মনেই এতটুকু অনুশোচনার স্বরও জমে না। রাস্তায় একসাথে বেড়াতে বের হলে এতদিনের চেনা পৃথিবীটা সবার অলক্ষ্যে ধীরে ধীরে কেমন বদলে যেতে থাকলো। এটা বুঝেও যেন বুঝতে চায় না রেমা, বুঝলেও মেনেই নিতে পারে না। মেনে নেওয়া তো আসলে এক প্রকার হার স্বীকারেরই নামান্তর। আর হেরে যেতে তো একেবারেই রাজি নয় রেমা, কারো কাছেই নয়, বিশেষত সৌন্দর্যের প্রসঙ্গে। এতদিন সবার দৃষ্টিকে কেমন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে রেমা। সে এটাও লক্ষ্য করেছে এখনো সেটাই হয় যদি সে একা কোথাও যায়, কিন্তু উর্বির সাথে থাকলে একেবারে উল্টো। তার 6টার বলয়ে জোরে রেমার বৃত্তে তখন লাগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সহ্য করতে পারে না রেমা। জায়গা ছেড়ে দিতে সে এখনই প্রস্তুত নয়। আর সেটা সেই ভাবে মেনে নেবে কেন? কি তার কম পড়েছে যে সে এত সহজেই অন্যকে তার এতদিনের কষ্টার্জিত জায়গা ছেড়ে দেবে? রেমা মনে করে এটা চলে যাওয়ার অর্থ জীবন শেষ। ওই না পাওয়া জীবন, ওই এক অতৃপ্ত গতিহীন চলাফেরা সে মোটেই চায় না, একদমই চায় না। এভাবেই কেটে গেল আরো 3 বছর। উর্বির শরীরে এখন অষ্টাদশীর জলোচ্ছ্বাস। রেমাও কম যায় না। নিয়মিত যোগা ক্লাস, ডায়েটিশিয়ানের পরামর্শে সুপরিমিত আহার,
দেখে মনে হয় যেন উর্বির এক বড় দিদি, বই তো নয়। বিয়ে বাড়িতে কোথাও তিনজনে মিলে একসাথে গেলে যারা এক সময় রেমার সাথে কথা বলতে পারলে বলতে যেত, তারাই এখন কাছে এসে বলে, কি গো, কেমন আছো? তোমার মেয়েকে তো দেখলাম, সে তো দেখছি তোমাকে সব দিক থেকেই টেক্কা দিচ্ছে গো। এ কথা শুনে আনন্দে উদ্বেল হবার পরিবর্তে ম্রিয়মাণ হয়ে পড়ে রেমা। নিজের অফস্প্রিংকে সকলের মধ্যমণি বা প্রাণভোমরা হিসেবে দেখতে চাওয়া আপা মারের মতো নিজেকে মানিয়ে নিতে পারে না সে। ঋত সাম্রাজ্য ফিরে পাওয়ার নেশায় মশগুল হয়ে পড়ে রেমা। জড়িয়ে পড়তে থাকে একের পর এক অবৈধ সম্পর্কে। বারবার সে দেখতে চেষ্টা করে আর প্রমাণ নিতে চায় নিজের আসন এতটুকুও টলছে কিনা, এখনো অটুট আছে কিনা তার অশেষ চাহিদা। ঠিক তখনই নিজেকে বাজারজাত করে তুলতে একটুও পিছপা হলো না মিসেস রেমা পাল। ভুলেই গেল যে সে একজন শিলিগুড়ির বুকে প্রথিত যশা এক ডাক্তারের স্ত্রী। বাধা মানে না মেয়ের, বাধা মানে না স্বামীরও। বেপরোয়া রেমা গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যায়। দেহ আর মনের খিদে মেটানোর জন্য ক্রমশ সম্যক অবস্থিতি জ্ঞান হারাতে থাকে সে। হাসতে হাসতে রেমা বলতে থাকে, যে পাখি স্বাদ পেয়েছে পরকীয়ার, তাকে কি আর খাঁচায় পুরে রাখা যায় গো? প্রচণ্ড বাধা আসতে থাকে মেয়েটার দিক থেকে। ডেসপারেট রিমা দুপুরে মেয়ের চোখের সামনেই অন্য ঘরে পরকীয়ায় মেতে ওঠে প্রায় প্রতিদিন। বাবা হাসপাতালে থাকার সুবাদে এসব কুকীর্তির কথা ঘুণাক্ষরেও জানতে পারে না। আবার উর্বি লজ্জায় এই কথা বাবাকে বলতেও পারে না। দোলাচলে পড়ে খাবি খায়, জল ছাড়া মাছের মতো একলা উর্বি। বাবার আর এসবে মন নেই, থাকার তো কথাও না। মানুষটা শুধু হাসপাতাল আর চেম্বার, যেন শুধু একটা টাকা রোজগারের মেশিন ছাড়া আর কিছুই নয়। নাম যে তার অনেকে। বাস্তুহারা, গৃহহীন, সংসারে যেন কোনো কিছুতেই তার কোনো মন নেই, যেন নেই কোনো দায়ও। বিয়ের পর থেকে ওই একটি মেয়ের জন্মের বীজ বপন ছাড়া আর যেন কোনো কাজই নেই তার। লাগাম ছাড়া সংসারে ফলত যা হবার শেষে তাই হতে থাকলো। মেয়েও ভীষণ একরোখা বিপরোয়া হয়ে উঠল। অবশেষে প্রমিত ঘোষ, রেমার নতুন ক্লায়েন্ট, বছর দুয়েকের ছোট। এখন একটু নিজেকে বাজিয়ে নেওয়ার জন্য একটু আধটু ছোটই বেশি পছন্দ, বেশি চ্যালেঞ্জিং। প্রমিত শিলিগুড়ির বুকে এখন একজন বিগ শট, বিজনেস কাম রিয়েল এস্টেটের ডেভেলপার। স্মার্ট, হ্যান্ডসাম, 3-4টে দামি গাড়ি, শিলিগুড়ি এবং কলকাতার ওপর আধুনিক 5টি ফ্ল্যাট। ঠিক এমনটিই তো চেয়েছিল রেমা। সখ্যতা ছাপিয়ে নিবিড় হয়ে ওঠায় রেমা পাল একেবারে সিদ্ধ হস্ত। বেশি দিন সময় লাগলো না প্রমিতকে ভাগে আনতে। প্রমিত তখন রেমা বলতে অজ্ঞান। দিদার খরচ ছাড়াও বিদেশ ভ্রমণ থেকে আরম্ভ করে রিয়েল এস্টেটের আংশিক পার্টনার পর্যন্ত করে দিল রেমাকে। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করত রেমা। সেই ছোট মোটো চাকরির পাট অনেক আগেই চুকিয়ে দিয়েছিল সে। জীবনে তার পিছু টানের পরিবর্তে সম্মুখ টান ছিল অনেক বেশি। ছিল নিজের ওপরে ওঠার বলগাহীন নেশা। আর এক্ষেত্রে দুই মিলেমিশে সহজেই যেন ছাড় হয়ে গেল। ডেসপারেট রেমা তার নতুন দোসর 2 ছেলের বাবা প্রমিতকে সদর্পে রোজ দুপুরে বাড়িতে এনে হাজির করত। এদিকে চলছে মা মেয়ের কথাবিহীন চলমান এক সংসার। উর্বি এটা যেমন কিছুতেই মেনে নিতে পারল না, সে পরিষ্কার ধরেই নিল যে কোনো লজ্জাহীনাকে আরও লজ্জিত করার আর কোনো উপায়ও তার হাতে পড়ে রইল না। তাই সে সিদ্ধান্ত নিল, বীজ দিয়েই এবার বিষ শুকড়ে ফেলতে হবে। পরের দিন থেকে মায়ের চোখের সামনে লাগাম ছাড়া উর্বিও তার কলেজের বয়ফ্রেন্ড নিয়ে দুপুরের সুযোগের করতে আরম্ভ করে দিল সৎ ব্যবহার। একদম রেমার পাশের ঘরে,
একেবারে নাকের ডগার উপর ছিল এক ধরনের বৈরিতা। শুরু হয়ে গেল মা মেয়ের তীব্রতম প্রতিদ্বন্দ্বী। এবার শুরু হলো এক্সট্রিম ফিমেল ডমিনেন্স, অর্থাৎ শুধুই তখন একে অপরকে টেক্কা দেওয়ার পালা। সহ্য করতে আর পারছে না এখন রেমা, বলতেও পারছে না কোনো কথা অনিকেতকে, আবার চোখ তুলে মেয়ের দিকে তাকাতেও পারছে না। ভীষণ ভয়। জীবনটা মনে হয় রেমার কাছে এতদিন ছিল সহজ, মসৃণ, অথচ 41-এর রেমা নিজেকে এত সহজেই গুটিয়ে ফেলবে তাও তো সম্ভব নয়। প্রমিতের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ঠিকই, কিন্তু বেরোয় না কোনো সহজ সমাধান সূচক পথের দিশা। রেমা জানে সমস্যার যখন আশু সমাধান থাকে না, তখন স্ট্যাটাস কো মেনটেন করতে হয়, মানে সমস্যাটাকে গিয়ে শুধু অবজার্ভ করে যাওয়া আর কি। ঘটনা আরও জটিল আকার নিল। ঠিক এরপর থেকে প্রমিতের নজর রেমা ছাড়িয়ে গিয়ে পড়ল উর্বির ওপর। মায়ের ওপর ছাল মেটাতে আর প্রামাণ্যের লড়াইয়ে নিজেকে জয়ী দেখার লোভ সামলাতে পারল না উর্বিও। রাজি হয়ে গেল উর্বি নিজের থেকেই। তখন মা যেন শুধু এক দূর থেকে দাঁড়িয়ে থাকা অহংকারী অসহায় সম্রাজ্ঞী, যে নিরুপায় শুধু দেখে চলেছে এক লুমো হর্ষক সমাপতন, যেন এক নিশ্চল নিশ্চুপ অবলোকন। ন যোজৌ ন তস্তৌ অবস্থা তার। এই অবস্থায় প্রভাবশালী ক্ষমতাবান প্রমিতের বিরুদ্ধাচরণ করাও তার একার পক্ষে আর সম্ভবপর নয়। আবার এই অনাচার মেনে নেওয়াও জাস্ট মৃত্যুকে আলিঙ্গন করারই সামিল। রেমা আশ্রয় নিল এক কৌশলের। প্রমিতকে সরাসরি কিছু না বললেও তার বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার বিষয়টি পেরে রেমা দেখতে চেল যে সে ঠিক পথেই এগোচ্ছে কিনা। বুদ্ধিমান প্রমিত শুধু প্রমাদ করল। এতদিনে রেমা তার বিজনেসের ভেতরের অনেক কথাই জেনে ফেলেছে, যেখান থেকে ফিরে আসা প্রমিতের পক্ষেও বেশ কঠিন। রাজি হয়ে গেল রেমার প্ল্যানে। একটা শর্ট ট্রিপে গাড়িতে করে যাওয়ার সময় উর্বিকে গলা টিপে খুন করল, দুজনে মিলে একসাথে। তিস্তার করোনেশন ব্রিজ ছাড়িয়ে একটা ফাঁকা জায়গা দেখে পাহাড় থেকে ছুটে ফেলে দিল উর্বির নিথর দেহটা। নিখোঁজ উর্মির নামে পুলিশের ডায়েরি হলো। তন্ড তন্ড করে খুঁজেও তার কোনো হদিশ পাওয়া গেল না। অথচ রেমা কিন্তু তখনও আংশিক স্বাভাবিক। বাবা ডাক্তার অনিকেত পাল পাগলের মতো ছুটোছুটি করেও মেয়ের কোনো খোঁজ পেলেন না। ঠিক 14 দিন পর পাহাড়ের ঢাল থেকে উদ্ধার হলো উর্বির পচা গলা দেহ। ড্রেস দেখে আইডেন্টিফাই করা হলো তাকে। এত কিছুর পরেও ভাবলে সে নিরুপদ্রব রেমাকে দেখে পুলিশও অনেকটাই নিশ্চিত হয়ে গেল। দীর্ঘ জেরার পর দোষ স্বীকার করতে বাধ্য হলো রেমা। তারপর তাকে 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হলো। এ দুঃখ সহ্য করতে না পেরে ডাক্তার অনিকেত পাল নিজের বাড়িতেই সুইসাইড করলেন। লিখে রেখে গেলেন সুইসাইড নোট। তার সংসারে মৃত্যুর দায়ভার চাপানোর জন্য কেউ আর ভাগ শেষ পর্যন্ত রইল না। তবুও উনি লিখেছিলেন যে এসবের জন্য নাকি উনি নিজেই দায়ী। নিজের সংসারের প্রতি তার চরমতম অদায়বদ্ধতার কারণেই নাকি এহেন বিপর্যয়। একটানা মন্ত্রমুগ্ধের মতো লিখে যাওয়ার পর এই প্রথম মুখ তুলে তাকালো প্রবাল। মিতা মুচকি হেসে জিজ্ঞেস করলো, এইবার বলো প্রবালদা, কেমন হবে তোমার নতুন গল্পের প্লট? সত্যি কথা বলতে কি, আমি না জানো একদম হাঁপিয়ে গেছি বলতে বলতে। উফ, আচ্ছা তোমার তো আজকে রাতের গাড়ি, এখনো অনেক দেরি আছে। ঠিক তখনই দূরের এক দীর্ঘ শঙ্খধ্বনি জানান দিল দিন শেষে পরন্ত বিকেলের ইতিকথা। পাখপাখালিতে ভর করে নেমে এলো সন্ধ্যারতির সুর। উদাসী চোখ দুজনেরই চলে যায় খোলা জানালায়। মিতা বলল, বরং চলো নতুন সন্ধ্যার আগমনে আরও একবার চা হয়ে যাক। এ কথা বলেই মিতা রান্নাঘরের দিকে এগিয়ে যায়।
খানিকটা বাদে ফিরে আসে মিতা, হাতে চায়ের একটা ট্রে। শরীরের আড়মোড়া ভাঙল প্রবাল। জোরে শব্দ করে হাই তুলে বলল, গল্পটার মাঝখান আছে, শেষ আছে, অথচ শুরু নেই, এটা কেন? অর্থাৎ রেমার প্রারম্ভিক জীবন সম্পর্কে যদি কিছু জানো তো বলো। আর একটা কথা, এই রেমা কেন এমন হয়ে গেল? কী বা তার মানসিক গঠন এবং তার ছোটবেলার রিয়ারিং সম্বন্ধে যদি কিছু তোমার জানা থাকে তো বল, আমার লিখতে খুব সুবিধা হয়। ফ্লেভার্ড চায়ে চুমুক দিতে দিতে আহ বলে চেয়ারের শরীরটা আরও এলিয়ে দিল প্রবাল। আঙুলের গাঁটগুলো মটাস মটাস করে ফাটতে ফাটতে মিতার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল প্রবাল। চায়ের কাপে 2 সিপ টেনেই আবার বলতে শুরু করে দিল মিতা, মেয়েটি মানে বুঝলে কলকাতায় থাকতো। বাবা মা দুজনেই খুব বড় চাকরি করতেন। একলা বাড়িতে আয়ার সঙ্গতে তার বড় হয়ে ওঠা, এজন্য ছেলেবেলার অনেক চাওয়া পাওয়া ইচ্ছা তার পূরণ হয়নি। মা বাবার কাছে আবদার নামক বিষয়টি তার কাছে অনেকটাই অধরা থেকে যায়। ক্রমশ জেদি একরোখা বেপরোয়া হয়ে থাকতে থাকে সে। আইএসসি রেজাল্টও বেশ ভালো হলো। ভর্তি হলো সে আশুতোষ কলেজে। ফার্স্ট ইয়ারে পড়ার সময়ই একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি। মেয়েটির কাছে এর আগেও বহুবার বহু প্রপোজাল এসেছিল, পাত্তা পর্যন্ত দেয়নি কাউকে। তাই বলতে পারো ওটাই ছিল তার জীবনের প্রথম প্রেমের কলি। ছেলেটিকে সে প্রাণ দিয়ে ভালোবাসত। প্রায় টানা 3 বছর এভাবে চলল তাদের ভাব ভালোবাসা। সারা কলেজ থেকে আরম্ভ করে আশুতোষের বড় বড় মোটা দেয়াল, বড় বড় অলিন্দ, নিলয় যত আছে সবাই চিনত তাদের দুজনকে। তাছাড়া বড় বড় কাঠের খড়খড়ি পাল্লার জানালা দরজাগুলো পর্যন্ত জানত ওদের মনের আদান প্রদান, চুপ কথা ওদের। প্রবাল এবার ক্রমশ অধৈর্য হয়ে ওঠে। তারপর একটু রাগ করেই বলে ওঠে, কি তুমি তখন থেকে বারবার মেয়েটি মেয়েটি করছো বলো তো মিতা? ওই যে কি যেন নাম ছিল, রেমা, তো রেমাই বলো না কেন? আর এটা তো বলো কোন ইয়ারের কেস? মিতা খিলখিল করে হেসে ওঠে, ভীষণ মন ভোলাতে তুমি। ও হ্যাঁ, তো কি যেন বলছিলাম, ওদের সম্পর্কের কথা, তাই তো? সারা কলকাতায় ছেলেটির এনফিল্ড বুলেটের পেছনে চেপে গগনভেদী আওয়াজ ছেড়ে চষে বেড়াতো রেমা চ্যাটার্জি। খুব সুন্দর করে নিজেকে তখন থেকেই সাজিয়ে রাখত রেমা। চুড়িদার, শাড়ি যেটাই পরতো অপরূপ লাগতো তাকে দেখতে। ভালোবাসার পরতে অনেক সময় জমলে পর প্রেম তখন মানসিক ছাড়িয়ে শারীরিক দিকে মন নেয়। ফলস্বরূপ রেমার সন্তান সম্ভবা হয়ে পড়ল অচিরেই। তারপর ছেলেটিকে বিয়ের জন্য প্রবল চাপ দিতে থাকে রেমা। ছেলেটিও ধানাই পানাই শুরু করে দেয়। কিছুদিন পর রেমার চোখের সামনে দিয়ে অন্য একটি মেয়েকে বাইকের পেছনে বসিয়ে হুঁশ করে চলে যায় সেই ছেলেটি। রেমার তখন আর কিচ্ছু করার থাকে না। অপারগ মেয়েটি কাউকে বলতেও পারে না তার অবস্থানের কথা। কুমারী মাতৃত্বের জ্বালার অবসান ঘটালো মেয়েটি, মানে রেমা নিজেই, স্থানীয় এক নার্সিংহোমে। ফাইনাল ইয়ারের অনার্স পরীক্ষার তখন তার সামনে। তার আগেই বাবা মায়ের নির্বাচিত এক পাত্রের সাথে তড়ি ঘড়ি বিয়েতে মতো দিয়ে দিল। পাত্র ডাক্তার। কলকাতার সব পাঠ চুকিয়ে রেমা এলো চিরতরে শিলিগুড়িতে। শেষ সময়ে একটা কথাও আর লিখতে পারল না প্রবাল। তার কলম থেমে গেছে বেশ কিছুক্ষণ হলো। চোয়াল তার শক্ত হয়ে এসেছে ততক্ষণে। শরীর ছেড়ে দিয়েছে সোফার ওপর, তবুও মুখে তার নকল একটা চাপা অপ্রস্ফুটিত হাসি। জোর করে তখনও ধরে রেখেছে প্রবাল। তারপর খুব নিচু স্বরে এমনভাবে মিতাকে বলে যেন সে কিছুই বোঝেনি। এটা কি সাইকোলজি অনার্স নিয়ে পড়তো? বিস্ময়ে কথা জড়িয়ে যায় প্রবালের। জানতে চায় শেষ আলো রেখার শেষ সূত্রটুকু, যেন এটা না মিললেই তার মুক্তি,
এই প্রশ্নের কোনো উত্তর দেয় না মিতা। মিতার চোখে চোখ রেখে তাকাতে আর পারে না প্রবাল। চোখ বন্ধ করে ফিরে যায় প্রবাল 28 বছর আগের এক সকালে। মিতা সজল নয়নে আশুতোষ কলেজের গেটে তখন দাঁড়িয়ে, আর ঠিক সেই সময়েই তারই বাইকের পেছনে তখন ফার্স্ট ইয়ারের তনিমা সান্যাল। সোফার ওপর এলিয়ে বসে থাকা প্রবাল চোখ খুলতেই দেখে আগুনের গোলার মতো দুটো চোখ জ্বলছে মিতার। প্রবালের মুখের কাছে তখন তার মুখ, চকচকে এক বড় ছুরি হাতে উদ্যত মিতা চিৎকার করে বলে ওঠে, সেই দিনের অভিঘাতে আহত এই পাখি আর কোনোদিনও ডানা মেলে উঠতে পারিনি প্রবালদা। শুধু তোমার জন্য আমি সারাটা জীবন কাউকে ভালোবাসতে পারিনি। আমি কিন্তু তখন তোমার হাতের কোনো খেলনা ছিলাম না প্রবালদা। কুমারী মায়ের কষ্ট তুমি কি করে বুঝবে? তুমি যে পুরুষ, উপেক্ষা, শুধুই উপেক্ষা, সেজন্য এক দীর্ঘ জন্মা নারীর মতন, তাই না? তাকে যে লালন করা সহজ কথা নয়। সেই মনের জ্বালাকে সমাজের চোখে চেপে রেখে পালিয়ে হয়তো বেঁচে থাকা যায়, কিন্তু সেই বেঁচে থাকা মানুষটার সুশীল মনের মৃত্যু যে অনেক আগেই হয়ে যায় প্রবাল। এটা তুমি কোনো দিনই বোঝনি প্রবালদা, কোনো দিন না। সেক্ষেত্রে তুমিও তো একজন খুনি প্রবালদা। তাই তোমার হাতে চরম নিগ্রহ আর অবজ্ঞার পর পুরুষকে নিয়ে আমিও এক অসম খেলায় নেমে পড়লাম। বলতে পারো মেতেই উঠলাম, যেখানে আমার নিজের নির্দিষ্ট স্থির নিয়তি বা ভবিতব্য অনেক আগে থেকেই ছিল খ্যাত, যা ছিল পূর্ব নির্ধারিত। অতএব এই অশালীন জীবন আমার মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না। আর মেনে নেওয়া মানে তো পরাজয়, একের পর এক পরাজয় আর পরাজয়। জেল খাটা পরিজন, পরিত্যক্ত এক আসামি এখন আর পরাজয় বা জেলের ঘানিকেও ভয় পায় না প্রবালদা। কথা বলতে বলতেই অতর্কিতে প্রবালের বুকে ছুরি চালিয়ে দেয় মিতা। আঁচ করতে পেরে একটু কাঁধ হতেই কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল মিতার প্রথম আক্রমণ। হাল ছাড়ে না মিতা, আবারও তীব্র আক্রোশে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে মিতা। ছুরির বাট ধরে ফেলে এবার প্রবাল। দুজনেই তখন মরিয়া। কিছুটা ধস্তাধস্তির পর বেঁকে পজিশন নিতে গিয়ে হঠাৎ ছুরির ফলা সরাসরি সজোরে ঢুকে যায় মিতার বুকের বাঁ দিকে। ছোড়া তখনও প্রবালের হাতে ধরা। মুহূর্তে মিতার হাত ছেড়ে সরে আসে প্রবাল একটু দূরে। কাটা পাঁঠার মতো তখন ছটফট করছে মিতার সারা শরীরটা। ঠিক তখনই প্রবাল দেখে ঘরের মধ্যে প্রবেশ করছে পুলিশ এবং হাসপাতালের লোক একসাথে স্ট্রেচার হাতে। প্রবাল সহজেই বুঝতে পারে কিছুক্ষণ আগে গল্প বলতে বলতে হঠাৎ কেন রান্নাঘরে উঠে গিয়েছিল মিতা। সে তো চা চায়নি, তার মানে চা খাওয়াটা ছিল তার একটা বাহানা। হতভম্ব প্রবাল তখন দেখে ঘরের মেঝেই পড়ে আছে তার গল্পের খাতা। তার হাতের লেখার ওপর দিয়ে বয়ে চলেছে মিতার উষ্ণ শোণিত ধারা অবারিতভাবে। আস্তে আস্তে মিতার শরীরটা এখন স্থির হয়ে গেছে, আর নড়াচড়া করছে না। প্রবালের মনে পড়ছে বারবার মিতার শেষ কথাটা, আমি তো মরবই, আমি জানি। তুমিও আর সারা জীবন সুখে বাঁচতে পারবে না প্রবালদা, কিছুতেই বাঁচতে দেব না তোমাকে। আমি তো ঠিক এটাই চেয়েছিলাম। শুনছিলেন অসীম চক্রবর্তীর লেখা আস্তিনের টেক্কা। অসীম চক্রবর্তী জন্ম কোন্নগর, বর্তমানে তিনি এখন অবসরপ্রাপ্ত। লেখকের প্রথম পছন্দ কবিতা হলেও বহু মনস্তাত্ত্বিক গল্পেই দেখা যায় তার সাবলীল বিচরণ। এছাড়াও নিজস্ব ঝুলি সম্ভারে রয়েছে অজস্র কবিতা, প্রবন্ধ ও উপন্যাস। আজকের গল্প পাঠে ছিল মিনহাজুল। অন্যান্য চরিত্রে অতনু ভট্টাচার্য, পীয়ূষ সূত্রধর, কমলা প্রামাণিক, ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং তৃষা। পোস্টার ডিজাইন চন্দন ও মিনহাজুলের সাথে ছিলাম আমি দীপ্তদীপ। মোশন ভিডিও আমি দীপ্তদীপ। সমগ্র পরিচালনায় চন্দন ও টিম কাহিনী স্ট্রিট।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আপনার লেখা কোনো গল্প শুনতে কিংবা শোনাতে চান আমাদেরকে মেল করতে পারেন kahini517@gmail.com এ। আর হ্যাঁ, আমাদের প্রেমের গল্প শুনছেন তো? প্রেম নোটিফিকেশন প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের রবিবার শুধুমাত্র কাহিনী স্ট্রিট ইউটিউব চ্যানেলে।